ঠিক আছে, ওকে। তো শুরুতেই পাশ ফেলের যে 3 ধরনের অঙ্ক হয়ে থাকে, এই 3 ধরনের অঙ্কের বিষয়ে একটু কথা বলবো। পাশ ফেলের অঙ্ক মূলত 3 ধরনের হয়। আবারও বলছি, পাশ ফেলের অঙ্ক 3 ধরনের হয়। প্রথম ধরনটা হচ্ছে উভয় বিষয়ে ফেল বের করা। উভয় বিষয়ে ফেল। দ্বিতীয় টাইপের অঙ্ক হচ্ছে উভয় বিষয়ে পাস। তৃতীয় টাইপের অঙ্ক হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়। মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়। তাহলে পাস ফেলের অঙ্ক কয় ধরনের হয় সেটা আমাদের জানতে হবে। উভয় বিষয়ে ফেল বের করতে বলে প্রশ্নে, উভয় বিষয়ে পাস বের করতে বলে, অথবা মোট শিক্ষার্থীর সংখ্যা বলে। এই 3 টাইপের অঙ্ক যদি আপনারা করেন তা আশা করি পাস ফেলের অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, আমি তাহলে শুরু করি বিসমিল্লাহ বলে। প্রথমে আমরা দেখব উভয় বিষয়ে ফেল কিভাবে বের করে। কোনো শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? তা প্রশ্নে উভয় বিষয়ে ফেলের সংখ্যাটা বের করতে বলছে। পাশ ফেলের অঙ্কের মেইন কনসেপ্ট হচ্ছে এরকম: প্রশ্নে এক জাতীয় মান দেয়া থাকবে, ভিন্ন জাতীয় বের করতে বলবে বা অন্য জাতীয় বের করতে বলবে। আবারও বলছি, প্রশ্নে এক জাতীয় মান দেওয়া থাকবে, অন্য জাতীয় বের করতে বলবো। যেমন প্রশ্নে কিন্তু বাংলায় পাস দেওয়া আছে, গণিতে পাশের সংখ্যা দেওয়া আছে, উভয় বিষয়ে পাশের সংখ্যা দেওয়া আছে। তার মানে কি, প্রশ্নে সকল মান পাশের দেওয়া আছে, ফেলেরটা বের করতে বলবে। তাহলে পাশ ফেলের অঙ্কের মেইন কনসেপ্টটা হলো প্রশ্নে সকল মান এক জাতীয় দেওয়া থাকবে, অন্য জাতীয় বের করতে বলবে। অর্থাৎ সকল মান যদি পাশের দেওয়া থাকে তাহলে প্রশ্নে ফেলের মান চাইবে, আবার সকল মান যদি ফেলের দেওয়া থাকে তাহলে প্রশ্নে পাশের মান চাইবে। কোনো কোনো ম্যাথে ভেজাল থাকে, সেই ভেজালগুলো দূর করতে হবে। অর্থাৎ সবসময় আমাদের এক জাতীয় মান লাগবেই। আপনি যে ম্যাথই করেন না কেন, পাশ ফেলের অঙ্ক মানেই এক জাতীয় মান লাগবেই। অর্থাৎ প্রশ্নে যদি আপনি ফেল বের করতে চান তাহলে আপনার সকল মান পাশের লাগবে, যদি না থাকে তা আপনাকে বের করতে হবে। সকল ধরনের অঙ্ক আমরা দেখব। আচ্ছা, দেখেন এখানে উভয় বিষয়ে ফেল চাইছে না, সকল মান কিন্তু পাশের। এই যে বাংলায় পাস, গণিতে পাস, উভয় পাস। তো আমরা আগে বেসিক সমাধান করার জন্য 2টা ডায়াগ্রাম অঙ্কন করব, অর্থাৎ ভেন চিত্র অঙ্কন করব। এটা হলো, যেহেতু বাংলার কথা বলছে, এটা হচ্ছে বাংলার ঘর, বাংলা। ঠিক আছে, এরপরে আমরা নিলাম, যেহেতু গণিতের কথা বলা আছে, গণিতের ঘর। তাহলে কি বাংলার জন্য একটা ঘর নিলাম, গণিতের জন্য একটা ঘর নিলাম। এখন এই 2টা ঘরের মধ্যে ক্রস কেন নিলাম, কমন এরিয়া কেন নিলাম? কারণ 75 জন উভয় বিষয়ে পাশ করছে, এই কথাটার মানে হলো 2 সাবজেক্টেই পাশ করছে এরকম শিক্ষার্থী সংখ্যা আছে, এই জন্য আমরা এই কমন এরিয়াটা নিয়েছি। যাই হোক, তাহলে বাংলার জন্য একটা ঘর নিলাম, গণিতের জন্য একটা ঘর নিলাম, আর এইটুকু হলো উভয় বিষয়ে পাস বা ফেল যেটা থাকে, এটা হলো উভয় অঞ্চল আর কি। এটা দ্বারা বোঝাচ্ছে যে এই শিক্ষার্থীরা বাংলায় পাস করছে, গণিতেও পাস করছে। আচ্ছা, তাহলে পাস ফেলের অঙ্কের শুরুতেই আপনারা সবসময় উভয় বিষয় দিয়ে শুরু করবেন। কি বিষয় দিয়ে শুরু করবেন? উভয় বিষয় দিয়ে শুরু করবেন। উভয় বিষয়ে কয়জন পাস করছে? 75। তাহলে এই উভয়ের ঘরে 75 জন বসাই দেবেন। আবারও বলছি, পাস ফেলের অঙ্কের শুরুতে আমরা কি করব? উভয় বিষয়ে যে পাস সেটা বসাই নিব, মানে উভয় বিষয়টা আমরা বসাইলাম। এরপর বলছি কি, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় পাশ করছে। এটা কার ঘর ভাই? এটা বাংলার ঘর। এই ঘরে টোটাল 94 জন থাকবে। অলরেডি কিন্তু এই ঘরের মধ্যে 75 জন আছে, তাহলে সম্পূর্ণ ঘরটায় 94 জন থাকার কথা, অলরেডি 75 জন আছে। তাহলে এই অঞ্চলটুকুতে কারা থাকবে? তাহলে আমরা লিখতে পারি শুধু বাংলায় পাস। তাহলে কি করব? এই 94 জন থেকে এই উভয় বিষয়টা বাদ যাবে। সবসময় কি হবে? উভয় বিষয়টা আপনার বাদ যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আমাদের কত হচ্ছে? আপনার 19 জন, তাই না? এবার খেয়াল করেন, আমি আবারও বলছি, এই ঘরটায় হবে 19 জন, মানে এই টোটাল ঘরটায় বাংলার শিক্ষার্থী থাকার কথা কত? 94 জন। অলরেডি 75 জন এই ঘরের মধ্যে আছে, তাহলে এই ঘরটায় 19 জন বসবে। ঠিক আছে, একইভাবে
একইভাবে আমরা গণিতের যে ঘরটা সেটা চিন্তা করব। এই গণিতের ঘরে ৮০ জন শিক্ষার্থী থাকার কথা। আবারও বলছি, এই গণিতের ঘরে ৮০ জন শিক্ষার্থী থাকার কথা। অলরেডি ৭৫ জন কিন্তু ঘরের মধ্যে বসে আছে। তাহলে এখানে কারা হবে? এখানে হবে শুধু গণিতে পাস। তাহলে কিভাবে বের করবো শুধু গণিতে পাস? এই ঘরে ৮০ জন থাকার কথা, ৮০ থেকে যারা অলরেডি আছে সেটা বিয়োগ করলে ৫ জন। তাহলে এখানে বসাইলাম ৫ জন। এখন দেখেন, এটা শুধু বাংলায় পাস, উভয় বিষয়ে পাস, গণিতে পাস, তাহলে সকল মান পাশের। তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি মোট পাস পাবো। কি পাবো? মোট পাস ১৯, ৭৫, ৫। তাহলে যোগ করলে কত হচ্ছে? ৯৯ জন। তাহলে টোটাল ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯ জন যদি পাস করে, তাহলে উভয় বিষয়ে ফেল করছে কয়জন? উভয় ফেল। কত হবে? মোট শিক্ষার্থী থেকে যারা পাস করলো তাদের যদি আমি বিয়োগ করি, এই একজন শিক্ষার্থী যে উভয় বিষয়ে ফেল করেছে, আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার অপশন। তাহলে সম্পূর্ণ প্রশ্নটা প্রথম থেকে রিপিট করছি, একদমই সহজ। এই চিত্রটা যে বুঝতে পারবে তার এই অঙ্কের কোনো কিছুই বাঁধবে না। আবারও প্রথম থেকে বলছি, বাংলার জন্য একটা ঘর নিলাম, গণিতের জন্য একটা ঘর নিলাম। আমি ম্যাথটা সবসময় উভয় দিয়ে শুরু করব। উভয় বিষয়ে কয়জন পাস করছিল? ৭৫, এই উভয়ের ঘরে বসাইলাম। এবার বাংলা দিয়ে শুরু করি। বাংলায় কয়জন? ৯৪ জন। এই বাংলার ঘরে ৯৪ জন থাকার কথা, অলরেডি কিন্তু এই ঘরের মধ্যে ৭৫ জন বসে আছে। তাহলে ৯৪ থেকে ৭৫ বিয়োগ করলে এখানে ১৯ জন হবে, শুধু বাংলায় পাস করছে এমন শিক্ষার্থী। একইভাবে এই গণিতের ঘরে ৮০ জন থাকার কথা, অলরেডি ৭৫ জন বসে আছে, তাহলে এই ঘরে কয়জন হবে? ৫ জন। তাহলে শুধু বাংলায় পাস, উভয় পাস, গণিতে পাস, এটা যোগ করলে মোট পাস পাবো। তাহলে মোট শিক্ষার্থী থেকে যারা পাস করলো তাদের বিয়োগ করলে মোট ফেলটা পাবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলো বেসিক নিয়ম, এভাবে রিটার্ন নিয়ম পরীক্ষা করা যাবে। এবার এই প্রশ্নগুলো আমরা চাইলে শর্টকাটে কয়েক সেকেন্ডও করতে পারি। শর্টকাটে কয়েক সেকেন্ডও করা যাবে। তো শর্টকাটে সমাধান করার টেকনিকটা হলো উভয় ফেল মানে বোথ ফেল, টোটাল মাইনাস সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস বোথ পাস। ভালো করে খেয়াল করবেন, এখানে আপনি ফেল করতেছেন মানে ব্র্যাকেটে সব পাশের মানগুলো বসাইতে হবে। সাবজেক্ট 1 মানে প্রথম বিষয়ে পাস, সাবজেক্ট 2 মানে দ্বিতীয় বিষয়ে পাস, বোথ পাস মানে উভয় বিষয়ে পাস। তাহলে আমি শুরু করি। টোটাল স্টুডেন্ট কয়জন? ১০০ জন। মাইনাস প্রথম বিষয়ে পাস করছে কত? ৯৪। দ্বিতীয় বিষয়ে পাস করছে কত? ৮০। মাইনাস উভয় বিষয়ে পাস করছে কত? ৭৫। জাস্ট এই সূত্রে মান বসাইলি ম্যাথ শেষ। এখানে যোগ বিয়োগ করলে দেখবেন যে ৯৯ চলে আসবে। তাহলে ১ জন হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হলো শর্টকাট টেকনিক, এটা হলো লিখিত নিয়ম। যার যেভাবে ভালো লাগে সেভাবে সমাধান করবেন। যার যেভাবে ভালো লাগে সেভাবে সমাধান করবেন। অবশ্যই বেসিকটা শিখবেন, বেসিক না শিখলে বড় ম্যাথ পারবেন না। ঠিক আছে? তাহলে টেকনিক্যালি ১০ সেকেন্ডেও সমাধান করা যাবে, বেঞ্চিত্রের সাহায্যেও সমাধান করা যাবে, এই বাংলা লিখেও সমাধান করা যাবে। আপনার ইচ্ছা আপনি কিভাবে করবেন। তিনটার কিন্তু নিয়ম এখানে, বেঞ্চিত্র এক নিয়ম, এটা এক নিয়ম, শর্টকাট আর এক নিয়ম। এখন এই পর্যন্ত বুঝলে ডান লিখবেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, খুব আস্তে কথা বলতেছি, সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে? এই বুঝছি কিনা এই পর্যন্ত বুঝলে আমি সামনে যাব। ফ্রি ক্লাস নিয়ে তো লাভ নাই, কারণ মানুষের রেসপন্স নাই, তো সবাই টেকনিক চায়, খুব বেশি ফ্রি ক্লাস নেওয়া হবে না। যাই হোক, আমাকে একটু জানান যে এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আরো অনেকগুলো ম্যাথ করবো, একটা ম্যাথ তো করলে তো আর আপনি ক্লিয়ার হবেন না। যারা পেইড কোর্সের বাইরে আছেন শেষ পর্যন্ত থাকেন, পাস ফেল নিয়ে আপনার জীবনে সমস্যা হবে না। ঠিক আছে? পাস ফেল নিয়ে আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ। শেষ পর্যন্ত ক্লাসটা করতে থাকেন। নিবন্ধন পরীক্ষাতে একটা প্রশ্ন থাকে প্রায়, মাঝে মাঝে দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮০% গণিতে, ৭০% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? যখনই একটা পাস ফেলের অঙ্ক আমার চোখে পড়বে, আমি সাথে সাথে যাচাই করে নিব সকল মান এক জাতীয় আছে কিনা। আমি প্রশ্ন থেকে ফেলের মান বের করব মানে সকল মান পাশের দেয়া থাকতে হবে, যদি না দেওয়া থাকে আমাকে বানাইতে হবে। আবারও বলছি, এখানে প্রশ্নে ফেলের সংখ্যা বের করতে বলছে, এর মানে হলো প্রশ্নে সকল মান পাশের থাকতে হবে। দেখেন,
গণিতে পাস, বাংলায় পাস, উভয় পাস। ঠিক আছে, তাহলে শুরু করি। এটা গণিতের ঘর, এটা বাংলার ঘর, এটা হলো উভয়। তো সবসময় ম্যাথ আমরা উভয় বিষয় দিয়ে শুরু করব। উভয় বিষয় কত করছে? 60%। তাহলে এখানে হবে 60%। এখন পার্সেন্টেজ না দিলে হয়, পার্সেন্টেজ দ্বারা বোঝাচ্ছে যে মোট শিক্ষার্থী 100 জন ছিল, এই আর কি। শুধু 60 দিলেও কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এই 60 জন হলো উভয় বিষয়ে পাস। এখন আমরা গণিত দিয়ে শুরু করি। এই গণিতের ঘরে 80 জন থাকার কথা, অলরেডি 60 জন বসে আছে, তাহলে কত হবে? শুধু গণিতে পাস কত হবে? শুধু গণিতে পাস। তাহলে এই ঘরে 80 জন থাকার কথা, অলরেডি 60 জন বসে আছে, তার মানে 20 জন হবে এইটুকুর ভিতরে, এই এরিয়াটুকু হবে 20 জন। একইভাবে বাংলার ঘরে 70 জন থাকার কথা, অলরেডি 60 জন কিন্তু এই ঘরের মধ্যে পড়ে গেছে। তাহলে এই ফাঁকা জায়গাটায় কারা হবে? শুধু বাংলায় পাস করছে এমন শিক্ষার্থী, শুধু বাংলায় পাস। তাহলে কি করবেন? এই 70 থেকে এই 60 জন উভয় বিষয়টা বিয়োগ করবেন, মানে প্রত্যেকটা ম্যাথে উভয় বিষয়টা বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 10। এখানে হবে 10 জন। তাহলে এখন দেখেন, এই 20 হলো শুধু গণিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা, এই 60 হলো গণিত এবং বাংলা অর্থাৎ উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা, আর এই 10 হলো শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখন মোট পাসটা বের করেন। মোট পাস কি হবে? এই গণিত এই 3টা যোগ করে দেবেন আর কি, তাহলে 90। এখানে কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়া নাই, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে বা শতকরা বলা আছে, মোট শিক্ষার্থী 100 জন। এখন 100 জন শিক্ষার্থীর মধ্যে 90 জন পাস করে, মানে বাকি 10 জন ফেল করছে উভয় বিষয়ে, উভয় ফেল। তাহলে মোট শিক্ষার্থী থেকে যারা পাস করলো এদের বাদ দিলে 10 জন হচ্ছে আমাদের অ্যান্সার। 100 জনের 10 জন ফেল করা মানেই হলো 10%। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল লিখিত নিয়ম। এবার যদি টেকনিক্যালি সমাধান করতে চাই, টেকনিক্যালি সমাধান নিয়ম কি? টোটাল বোথ ফেল সমান টোটাল কয়জন স্টুডেন্ট আছে এখানে? 100 জন, মাইনাস প্রথম বিষয়ে পাস 80, দ্বিতীয় বিষয়ে পাস 70, উভয় বিষয়ে পাস 60। 100 মাইনাস 90 থাকবে হচ্ছে 10 অ্যান্সার। তাহলে বেসিক নিয়মও সমাধান করাইলাম, টেকনিকের মাধ্যমেও সমাধান করাইলাম, যার যেভাবে ভালো লাগে সেভাবে সমাধান করবে। আবারও বলছি, যারা পরে যুক্ত হয়েছেন, এই একটা ক্লাস করলে পাস ফেলের অঙ্কে আপনার কখনো আর সমস্যা হবে না। ওই হাবিজাবি 2-1টা ম্যাথ করে কিচ্ছু হবে না। বর্তমানে চাকরি পেতে হলে আপনাকে যে কোনো বিষয়ের যে কোনো টপিকের উপর 100% ধারণা রাখতে হবে। এখান থেকে 2টা ম্যাথ, ওখান থেকে 1টা ম্যাথ করে কিচ্ছু হবে না, দিন শেষ ধরা। দীর্ঘমেয়াদী প্রিপারেশন নিতে হবে। এই প্রশ্নটা যদি বুঝে থাকেন, একটা ম্যাথ আপনাদের করতে দিব। কোনো পরীক্ষায় 70% পরীক্ষার্থী গণিত, 50% পরীক্ষার্থী বাংলায় পাশ করলো, যদি উভয় বিষয়ে 40% পাশ করে থাকে, তবে শতকরা কতজন ফেল করছে উভয় বিষয়ে? এইটার অ্যান্সারটা দ্রুত বের করবেন। এটার অ্যান্সারটা আমরা দ্রুত বের করব সবাই। প্রশ্ন 88। ক্লাসটা রেকর্ড থাকবে, চাইলে শেয়ার করে রাখতে পারেন। দ্রুত জানান। উভয় বিষয়ে পাশের অঙ্ক সামনে আছে, দ্রুত জানান, দ্রুত। আমাদের নতুন বেসিক ম্যাথের কোর্স শুরু হবে 21শে ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, একদম নতুন ব্যাচ শুরু করব। আর যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছেন, আপনাদের শিটে এগুলা খুব ভালো করে আমি লিখে দিয়েছি, টাইপ ভিত্তিক। ওকে, সবার অ্যান্সারটাই হয়েছে, ধন্যবাদ। এটা বেসিক নিয়মে করতে হয় না, আমি সংক্ষেপে করে দিচ্ছি। উভয় ফেল মানে বোথ ফেল সমান কি? টোটাল স্টুডেন্ট কত? এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, মানে 100 জন। প্রথম বিষয়ে 70 জন পাশ করে, দ্বিতীয় বিষয়ে 50 জন পাশ করে, ওই বিষয়ে 40 জন পাশ করে। আবারও বলছি, এখানে ফেল বের করবেন মানে এই ব্র্যাকেটের ভিতর সব পাস বসাইতে হবে, তো টেকনিক শিখলেই হবে না। 50, এখান থেকে 40 বিয়োগ করে দেন, 7 5 12, এখান থেকে 40 বিয়োগ করেন, তার মানে হচ্ছে 80, থাকবে 20। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি সামনে গেলাম।
উভয় বিষয়ে ফেল করা শিখছেন, এখন উভয় বিষয়ে পাস বের করা শিখবেন। একই অঙ্ক, একই নিয়ম, একই স্টাইল। তাহলে এই পর্যন্ত ডান। এখানে কারো উভয় বিষয়ে ফেল বের করার কোনো অঙ্কে ঝামেলা থাকলে আমাকে বলতে পারেন, আমি এখন নেক্সট এখানে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আর যারা পেইড ব্যাচের বাইরে আছেন একটু ঘোষণা দিয়ে রাখি যে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে নতুন একটা ব্যাচ শুরু হবে 47 BCS সহ সকল জবের জন্য। একদম বেসিক থেকে শেখানো হবে। টোটাল 85 ক্লাস, অনেকগুলো ক্লাস হবে, 4 থেকে 5 মাস সময় লাগবে শেষ করতে। এই ব্যাচে ভর্তি হলে এই লেকচার শিটের হার্ড কপি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এখানে বেসিক শর্টকাট দুটোই দেওয়া আছে, যেটা জরুরি সব এখানে আছে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংযোজন করা আছে। এই শিট প্লাস কোর্সের সকল খরচ মিলে 1020 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন বা এখানে সব কিছু দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন আমরা উভয় বিষয়ে পাস বের করা শিখবো, একই নিয়ম, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? আচ্ছা, উভয় বিষয়ে পাশের ক্ষেত্রে আমরা আগে বেসিক নিয়ম দেখব, তারপর শর্টকাটে যাব। কথা বলতে পারছি, আমরা আগে সবসময় বেসিকটা শেখার একটু চেষ্টা করব। কোনো পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে, 40% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে 27% ফেল করে থাকে, তবে শতকরা কতজন পাস করে? এই ভেজালটা কিন্তু আপনাকে সবসময় দূর করতে পারে। একটা পাস ফেলের অঙ্ক দেখলে আমরা চেক করব, এখানে পাস চাইছে না পাস, প্রশ্নে পাস চেয়েছে মানে সকল মান ফেলের থাকতে হবে। যদি না থাকে তার মানে সেই ম্যাথে ভেজাল আছে, সেই ভেজালের অঙ্ক আমি করাই দিব। আবারও বলছি, এই পাস ফেলের অঙ্ক খেয়াল করতে হবে আমাদের। এখানে পাস চাইছে না পাস, তার মানে সকল মান ফেলের হইতে হবে, আছে কিনা? বিজ্ঞানে ফেল, অঙ্কে ফেল, উভয় ফেল, হ্যাঁ, তার মানে কোনো ভেজাল নাই। শুরু করি। আগে বেসিক, এটা নিলাম বিজ্ঞানের জন্য, বিজ্ঞান স্টুডেন্টের জন্য। এটা হলো অঙ্ক। সবসময় আমরা উভয় বিষয় দিয়ে শুরু করব। কত? 27%, তাহলে 27 লিখবে উভয়ের ঘরে। এখন এই বিজ্ঞানের ঘরে 52% থাকার কথা। আবারও বলছি, এই বিজ্ঞানের যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে 52% থাকার কথা, কিন্তু অলরেডি 27 জন বসে আছে। 52 জনের মধ্যে 27 জন বসে, তাহলে কত হবে? এই ঘরটুকুতে কত হবে? লিখতে পারি শুধু বিজ্ঞানে ফেল কত হবে? এই 52 থেকে 27 বিয়োগ করে দিব আমরা। বুঝতে পারছি? তাহলে 25। একইভাবে এখানে 25 লিখলাম। একইভাবে এই অঙ্কের ঘরে 40 জন থাকার কথা, অলরেডি 27 জন আছে, তাহলে শুধু অঙ্কে ফেল কি হবে? এই 40 থেকে 27 বিয়োগ করতে হবে 13। তাহলে ভালো করে খেয়াল করেন, এখানে হয়ে গেল 13। তাহলে এই হলো শুধু বিজ্ঞানে ফেল, এ হলো উভয় বিষয়ে ফেল, এটা হলো শুধু অঙ্কে ফেল। এখন সবগুলো ফেল যদি যোগ করি মোট ফেল পাবো, মোট ফেল। তাহলে 25, 27, 13 সব যোগ করে দিলাম। 7 5 12, 7 3 10 5 15 5 6 65। এখন এখানে কিন্তু মোট শিক্ষার্থী দেওয়া নাই, বাট পার্সেন্টেজ দেওয়া আছে 100 জন। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন ফেল করা মানে পাস করছে কত? আর উভয় পাস আর মোট পাস একই কথা, উভয় ফেল আর মোট ফেল একই কথা, ঠিক আছে? তাহলে 100 থেকে 65 বিয়োগ করলেই আমার ম্যাথ হয়ে যাচ্ছে, 35 হচ্ছে অ্যান্সার। এখন এটা যদি শর্টকাটে সমাধান করতে চাই, আমি আবারও বলছি শর্টকাট টেকনিক শেখার আগে ভালো করে বুঝবেন। আপনি এখানে কি বের করতে যাচ্ছেন? পাস বের করবেন। এখানে পাস বের করবেন মানে ব্র্যাকেটের ভিতরে সকল মান ফেলের হবে, এইটুকু মনে রাখলেই হবে। দেখেন আগের ম্যাথে এখানে ফেল ছিল, এখানে সব পাস ছিল, আর এখন এখানে পাস, এখানে ফেল, শুধু এইটুকু এক্সচেঞ্জ হবে। তো আমরা টেকনিকের মাধ্যমে যদি সমাধান করে ফেলি কি হবে? টোটাল স্টুডেন্ট 100 জন। প্রথম বিষয়ে ফেল করে কত? 52, দ্বিতীয় বিষয়ে 40, উভয় বিষয়ে 27, অ্যান্সার 35। এই পর্যন্ত বুঝছি কিনা একটু জানান, আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। এই পর্যন্ত বুঝছি কিনা? যে কোনো কিছুরই বেসিকের কোনো বিকল্প নাই, বেসিক শিখতেই হবে আপনাকে। একটু জানান তো বুঝছেন কিনা। বুঝতে পারছি? ওকে, নেক্সট
শেষ পর্যন্ত থাকেন, যারা পেইড ব্যাচের বাইরে আছেন আপনারা জাস্ট থাকেন শেষ পর্যন্ত থাকেন, দেখেন যে আপনার পাস ফেলের নিয়ে ধারণাটা কি হয়। কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে, 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। তার মানে সকল মান ফেলের দেওয়া আছে, উভয় বিষয়ে পাস চাইছে। ঠিক আছে, এইটা সবসময় কিন্তু চেক করতে হবে। আমি বারবার বলছি, এটা চেক না করলে হবে না, সব সময় চেক করতে হবে এটা। ওকে, আমি শুরু করি। তো এটা নিলাম আমি ইংরেজির ঘর, কি নিব, ইংরেজি। আর এটা হলো গণিত। ম্যাথ শুরু করব উভয় বিষয় দিয়ে, উভয় বিষয়ে 9, তাহলে ঘরে হবে 9। এখন ইংরেজির ঘরে 18 জন থাকার কথা, 18 জন ফেল করছিল, অলরেডি 9 জন আছে, তাহলে কি হবে, শুধু ইংরেজিতে ফেল। তাহলে 18 থেকে 9 বিয়োগ করে 9, এখানে হবে 9। এই গণিতের ঘরে 12 জন থাকার কথা, অলরেডি 9 জন আছে, তাহলে শুধু গণিতে ফেল। 12 থেকে 9 বিয়োগ করেন 3, তাহলে সবগুলো যদি আমি যোগ করে দিই কি হবে, মোট ফেল হবে। এই 9 যোগ 9 যোগ 3 21। এখন 100 জন শিক্ষার্থীর মধ্যে 21 জন ফেল করা মানে বাকি সবাই পাস করছে, উভয় পাস। তাহলে 100 জন থেকে এই 21 বিয়োগ করলে এটা হচ্ছে অ্যান্সার 79। তাহলে আমরা বেসিকের সমাধান করে ফেললাম। এখন শর্টকাটে চলে আসি। উভয় পাস, বোধ পাস সমান কি, টোটাল স্টুডেন্ট কয়জন, 100 জন, মাইনাস প্রথম বিষয়ে ফেল 18, দ্বিতীয় বিষয়ে ফেল 12, উভয় বিষয়ে ফেল 9। শর্টকাটেও সমাধান করতে পারেন। এই পর্যন্ত তো সহজ অঙ্ক দেখাইলাম, এখন ভেজাল অঙ্ক দেখাবো, যে কোন কোন অঙ্কে ভেজাল আছে সেই ভেজাল অঙ্ক দেখাবো। এখন বুঝছি কিনা আমাকে একটু জানাইতে হবে। আমরা এখন ভেজাল অঙ্ক সমাধান করব, খুব বেশি ভেজাল না, মানে 2টা লাইন বাড়তি করতে হবে, এই আর কি। এই পর্যন্ত বুঝছেন কিনা ভাইয়া, পরে একটু আমাকে জানাবেন। হ্যাঁ, 3 বিষয় থাকতে পারে, আপনার 3 বিষয় না 10 বিষয় থাকলেও একই নিয়ম। তুহিন হোসেন নামে একজন ভাই প্রশ্ন করেছেন যে 3টা থাকতে পারে কিনা। 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, তবে বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষাতে 2টাই থেকেই প্রশ্ন আসে, এই আর কি। বুঝতে পারলাম? ওকে, এরপরে আমি ভেজালে চলে আসব। দেখেন যাদের কাছে আমাদের শীট আছে, লেখা আছে খুব ভালো করে, এর নিচে আবার ডিসকাস করা আছে। যাই হোক, প্রশ্নে এক জাতীয় মান না দেওয়া থাকলে, পাস ফেলের অঙ্কের মূল কনসেপ্টটা হলো যে প্রশ্নে এক জাতীয় মান থাকতে হবে। ঠিক আছে, অনেক সময় এক জাতীয় মান থাকে না, সেটাই হলো ভেজাল। এবার দেখেন, একটি শ্রেণীতে 75% ইংরেজিতে, 60% গণিতে পাস করে, 25% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। আমি প্রশ্নের অ্যান্সারের দিকে তাকাবো। প্রশ্নে চাইছে কি, উভয় বিষয়ে পাস। তা প্রশ্নে পাস চাইছে মানে আমার সকল মান ফেলের হওয়া লাগবে কি লাগবে না, লাগবে। তাহলে আমি একটু চেক করে দেখি প্রশ্নে সকল মান ফেলের আছে কিনা। দেখেন প্রথমে ভেজাল আছে, ইংরেজি এবং গণিতে পাস দেওয়া আছে, প্রশ্নে দেওয়াও আছে পাস, আবার বের করতে বলছে পাস, তার মানে এই ম্যাথে নিশ্চিত ভেজাল আছে। আমি আবারও ভেজালটা ক্লিয়ার করছি। আমি পাস বের করব মানে বিপরীত জাতীয় মান আমার কোশ্চেনে দেওয়া থাকবে, সকল মান ফেলের দেওয়া থাকবে। তাহলে ইংরেজি গণিত এগুলো সব ফেল দেওয়ার কথা, যেহেতু দেয়া নেই আমাকে বানাইতে হবে। এখন আপনাকে যদি বলি 75% ইংরেজিতে পাস করছে, তার মানে আপনাকে বুঝতে হবে 25% ফেল করছে। আমি যদি বলি একটা ক্লাসের 100 জনের মধ্যে 60% গণিতে পাস করছে, তার মানে আপনাকে বুঝতে হবে 40% ফেল করছে। এটা বুঝতে হবে কি হবে না, হবে। তাহলে আমরা আগে প্রশ্নের সকল মানগুলো ফেল বানাইয়া তারপর ম্যাথ শুরু করব। কথা বুঝাইতে পারছি? আর একবার ফিনিশিং দেই। এই প্রশ্নটায় ভেজাল, অর্থাৎ এক জাতীয় মান দেয়া নাই। এখানে পাস বের করতে বসে মানে সকল মান ফেলের হইতে হবে, কিন্তু এখানে একবার পাস একবার ফেল দেওয়া আছে, মানে এক জাতীয় নাই। তো এই পাসগুলাকে ফেল বানাইতে হবে। একটি শ্রেণীতে 75% ইংরেজিতে পাস করে, তাহলে ফেল করে কত, ইংরেজিতে ফেল, ইংরেজিতে ফেল। তাহলে 100%-এর মধ্যে 75% পাস করলে বাকি 25% ফেল, এটা আমরা বুঝি, সবাই মোটামুটি বুঝি। এবার গণিতে 100% শিক্ষার্থীর মধ্যে 60% পাস করে, মানে
40% ফেল। এই দুইটা লাইন এক্সট্রা করতে হবে, আর সকল নিয়ম আগের মতো। এখন কিন্তু আমার ম্যাথের ভেজালটা দূর হয়ে গেল। আমি এখন কিভাবে করব বলেন তো? প্রশ্নটা একটু ভালো করে আমি পড়ি। একটি শ্রেণীতে 25% ইংরেজিতে ফেল করে, 40% গণিতে ফেল করে, 25% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে। আমার সকল মান কিন্তু এখন ফেল হয়ে গেছে। আমার আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এবার আমি বেসিক নিয়মে করে ফেলবো। প্রথমটা কার? ইংরেজি নিলাম, পরেরটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো উভয় বিষয়টাই দিয়ে শুরু করবো সবসময়। এটা 25 হবে। তাহলে ইংরেজির ঘরে ফেল কত থাকার কথা? 25। ইংরেজির ঘরে ফেল থাকাও কথা 25, আসবে 25, তার মানে এখানে হবে 0। এই যে দেখেন, শুধু ইংরেজিতে ফেল। ইংরেজির ঘরে 25 জন থাকার কথা, অলরেডি 25 জন আছে, তার মানে 25 থেকে 25 বিয়োগ করলে 0, মানে শুধু ইংরেজিতে কেউ ফেল করে নাই, তাহলে 0। সেম ভাবে এখানে ম্যাথমেটিক্সের দিকে আমরা যদি তাকাই, এই ম্যাথের ঘরে 40 জন থাকার কথা, অলরেডি 25 জন আছে, তার মানে শুধু গণিতে ফেল। কি হবে? 40 থেকে 25 বিয়োগ করলে 15। তাহলে এইগুলো যদি যোগ করি মোট ফেল পাবো। মোট ফেল 40। 100 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন ফেল করা মানে পাশ করছে কত? উভয় পাশ। কত হবে বলেন তো? 100 থেকে 40 বিয়োগ করলে 60, অ্যান্সার 60। এই হলো বেসিক। এখন যদি শর্টকাটে সমাধান করতে চান, বোধ পাস, টোটাল 100 জন স্টুডেন্ট মাইনাস প্রথম বিষয় ফেল। এই প্রশ্নের এইগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। আমি এখানে পাস বের করতে পারছি মানে এই ব্র্যাকেটে সব ফেল হইতে হবে, আমি এটা বুঝেই আসছি। তাহলে ইংরেজিতে ফেল কত? 25। গণিতে ফেল কত? 40। উভয় কত? 25। তার মানে 100 মাইনাস 40, 60 হচ্ছে অ্যান্সার। এই ভেজালটা আপনারা বুঝছেন কিনা একটু আমাকে বলেন। এই ভেজালটা বুঝতে পারলেই ম্যাথ মানে পাস ফেলের অঙ্ক নিয়ে আর ঝামেলা হবে না। এইগুলোতেই ঝামেলা হয়, বুঝতে পারছেন? এগুলাতেই প্রবলেম হয়। এই শর্টকাট শেখে কিন্তু এই বিস্তারিতভাবে বোঝে না, এই শর্টকাটে করতে গিয়ে ভুল অ্যান্সার দাগায় দিয়ে চলে আসে। কিন্তু এই ব্যাপারটা এই লাইনটা বুঝলেই হবে যে প্রশ্নে এক জাতীয় মান বের করতে বললে সকল মান অন্য জাতীয় থাকতে হবে। প্রশ্নে পাস চাইছে মানে সকল মান ফেলের থাকতে হবে, যদি না থাকে আমাকে বানাইতে হবে। মানে মেন কি কথাটা ঘুরায় থাকে, 25% ইংরেজিতে ফেল করছে, এটা না বইলা বলছে বাংলা 25% ইংরেজিতে 75% ইংরেজিতে পাস করছে। ওই 75% ইংরেজিতে পাস করা মানে 25% ফেল, এটা বুঝে নিতে হবে। যারা বুঝতে পারে না, আবারও বলছি, সকল নিয়ম আগের মতো, জাস্ট এই দুইটা লাইন আমরা এক্সট্রা করছি। 75% ইংরেজিতে পাস মানে 100 থেকে 75 বিয়োগ করলে ফেল পাবেন। 60% গণিতে পাস করছে মানে 100 থেকে 60 বিয়োগ করলে গণিতে ফেল পাবেন। আপনি পাস বের করবেন মানে সকল মান ফেলের হইতে হবে। এখন সকল মান ফেলের হয়ে গেছে। এখন দেখেন ইংরেজির ঘরে হলো ইংরেজির ঘরে কয়জন ফেল থাকার কথা? 25। এই 75, 60 এগুলো কিচ্ছু আমাদের আসবে না, এগুলো বাদ, আমাদের চেঞ্জ করা হয়ে গেছে এই বক্সের মধ্যে যারা আছে। তো এই ইংরেজির ঘরে 25 জন ফেল থাকার কথা, অলরেডি আসেও 25, তাহলে এটা শূন্য। এই ম্যাথমেটিক্সের ঘরে 40 জন থাকার কথা, অলরেডি এখানে 25 জন আছে, তাহলে 40 থেকে 25 বিয়োগ করলে 15। এই শূন্য হলো শুধু ইংরেজিতে ফেল, এই 25 হলো উভয় বিষয়ে ফেল, এই 15 হলো শুধু গণিতে ফেল। সবগুলো যোগ করলে মোট ফেল। 100 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন যদি ফেল করে 60 জন পাশ করছে, এটাই হচ্ছে উত্তর। এইটা বুঝতে প্রবলেম হচ্ছে। আপনাদের এখন কি করা উচিত বলেন? এটা বুঝতে কেন প্রবলেম হবে? মানে এটা বাস্তবে চিন্তা করতে পারেন না? ম্যাথমেটিক্স থেকে বের হয়ে যান। ম্যাথমেটিক্স থেকে বের হয়ে একটু চিন্তা করেন যে একটা ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 75% ইংরেজিতে পাস করছিল, তাহলে ফেল করবে কয়জন? এটা একটু নিজে চিন্তা করেন। আমি আবারও বলছি, একটু নিজে ভাবেন। একটা ক্লাসে 60 জন গণিতে পাস করছে, তার মানে বাকি 40 জন ফেল করছে, এটা কি বলা লাগবে? ঠিক আছে, অর্থাৎ আবার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে প্রশ্নে পাস চাইছে মানে সব ফেলের হইতে হবে। এখানে ফেলের না দিয়ে পাশের দেওয়া ছিল মানে ভেজাল ছিল, সেই ভেজালটা আমরা দূর করে ফেলছি। ওরে ভাই, 100 জন শিক্ষার্থীর মধ্যে 75 জন পাশ করা মানে 25 জন ফেল করছে। 100 জন শিক্ষার্থীর মধ্যে 60 জন পাশ করা মানে 40 জন ফেল করছে। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি, না বললে একটু কষ্ট করে রেকর্ড দেখতে হবে।
আপনারা সবসময় ম্যাথমেটিক্স ভাববেন না, বাস্তবে চিন্তা করবেন। আচ্ছা, এটা যদিও পাশ ফেলের অঙ্ক না, কিন্তু পাশ ফেলের মতোই করা যায়, তাই আমরা করে ফেলবো। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে? আপনি প্রশ্নে চাইছে কি তার দিকে তাকান। প্রশ্নে চাইছে খেলে, তার মানে সকল মান খেলে না হইতে হবে, এইটা বুঝলেই হবে, আর কিছু না। প্রশ্নে খেলে চাইছে না, তার মানে খেলে না সকল মান হইতে হবে, মানে বিপরীত হইতে হবে। এক জাতীয় চাইলে আর এক জাতীয় মান কোশ্চেনে দেয়া থাকতে হবে। যদি না দেয়া থাকে তার মানে সেখানে ভেজাল রয়েছে। এখানে আমাদের উভয় খেলা কয়জন খেলে সেটা বের করতে বলছে, তার মানে সকল মান খেলে না হইতে হবে। এখানে বলছে কি একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, এই ভেজাল দেওয়া আছে। 14 জন ক্রিকেট খেলে, ভেজাল দেওয়া আছে। 5 জন কিছুই খেলে না, ঠিক আছে। আমি খেলে বের করব মানে সকল মান খেলে না হইতে হবে। যেমন আমি পাস বের করব মানে সকল মান ফেলের হইতে হবে, সেম ভাবে আমি খেলে কয়জন সেটা বের করবো মানে খেলে না দেওয়া থাকতে হবে। তো এগুলো যেহেতু খেলে দেওয়া আছে, চেঞ্জ করে ফেলি। ফুটবল খেলে না। একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, 30 জনের মধ্যে 18 জন ফুটবল খেলে মানে বাকি 12 জন খেলে না, এটা তো আমরা সবাই বুঝি। ক্রিকেট খেলে না। 30 জন শিক্ষার্থীর মধ্যে 14 জন ক্রিকেট খেলে, তার মানে বাকি 16 জন খেলে না, এটাকে আমরা সবাই বুঝছি কিনা? এখন এই 18, 14 এগুলো নিয়ে আমরা কোনো ম্যাথই করব না। আমি প্রথম থেকে কোশ্চেনটা এখন নতুন করে বানাবো। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 12 জন ফুটবল খেলে না, 16 জন ক্রিকেট খেলে না, 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে? তাহলে আমার সকল তথ্য কিন্তু খেলে না হয়ে গেল। এবার ক্লিয়ার? এবার আগের মতো করে ফেলবো। শুধু এই দুইটা লাইন আমাদের এক্সট্রা করতে হয়, মানে সরাসরি না বলে ঘুরাইয়া বলা আছে। 18 জন ফুটবল খেলে মানে 12 জন খেলে না, এটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, আমরা এখন আগের মধ্যেই সমাধান করব। এটা হলো ফুটবল, এটা হলো ক্রিকেট। উভয় বিষয়ে কয়জন? 5 জন কিছুই খেলে না, তাহলে এখানে হবে 5। এই ফুটবলের ঘরে 12 জন থাকার কথা, অলরেডি 5 জন আছে, তাহলে কি লিখবো? শুধু ফুটবল খেলে না। তাহলে কিভাবে হবে? 12 থেকে 5 বিয়োগ করলে 7। এই ক্রিকেটের ঘরে কয়জন থাকার কথা? 16 জন থাকার কথা, অলরেডি 5 জন বসে আছে, তাহলে কি লিখবো? শুধু ক্রিকেট খেলে না। তাহলে 16 থেকে 5 বিয়োগ করলে 11, তাই তো? তাহলে এখন এইগুলো সব হয়ে গেল কি? শুধু ফুটবল খেলে না, 5 জন কিছুই খেলে না, 11 জন শুধু ক্রিকেট খেলে না। এগুলো যোগ করলে মোট খেলে না, সংক্ষেপে লিখলাম 7 যোগ 5 যোগ 11। তাহলে কত হচ্ছে? 23 হয় না? 23 জন। একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, এদের মধ্যে 23 জন খেলাধুলা পছন্দ করে না, তার মানে উভয় খেলা খেলে কয়জন? উভয়টি খেলে। তাহলে মোট শিক্ষার্থী থেকে যারা খেলাধুলা পছন্দ করছে না তাদের বিয়োগ করলেই হচ্ছে 7 জন। এটাও কিন্তু সূত্রের সাহায্যে করা যাবে, এটাও পাশ ফেলের মতো সূত্রের সাহায্যে করা যাবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। বথ প্লে বলতে পারেন। মোট শিক্ষার্থী 30 মাইনাস প্রথম বিষয়ে কয়জন খেলে না? 12। দ্বিতীয় বিষয়ে কয়জন খেলে না? 16। উভয় বিষয়ে কয়জন খেলে না? 5। তাহলে 30 থেকে 23 বিয়োগ করেন 7। শর্টকাটও পারবেন আপনারা, লিখিত নিয়মও পারবেন। এবার বলেন যে আপনারা বুঝছেন কিনা। এবার বুঝলে আপনাদের আমি আরো বড় অঙ্ক দেখাবো, যেগুলা বিশেষ করে বিসিএস এর লিখিত প্রশ্ন প্রাইমারিতে আসছিল, এখন বুঝে নেন যেগুলো আপনাকে করতে হবে। আমরা এখন মোট শিক্ষার্থীর সংখ্যা বের করা শিখব, ঠিক আছে? আমরা এখন মোট শিক্ষার্থীর সংখ্যা বের করা শিখব। একটু বলেন যে আপনারা ক্লিয়ার কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি আবারও বলছি, আমি ক্লাসটা রেকর্ড রেখে দিব, আর যাদের প্রবলেম থাকবে একটু রেকর্ড দেখে নেবেন। মানে জোরে কথা বলতেছি না, আমার ক্লাসে আরো জোরে কথা বলা উচিত, কিন্তু আজকে পারতেছি না, মাথা খুব ব্যথা,
এই জন্য আসলে ক্লাসে জোরে কথা না বললে একটু প্রবলেম, এটা বুঝতে পারতেছি। ওকে, এবার যে প্রশ্নগুলো দেখাবো এগুলা লিখিত পরীক্ষাতেও লাগবে, এছাড়াও প্রিলিমিনারিতেও লাগবে, অর্থাৎ প্রাইমারিতেও প্রশ্ন হয়, নিবন্ধনও আসতে পারে, প্রিলিতেও আসতে পারে, যাই হোক। তো এই মোট শিক্ষার্থীর সংখ্যা বের করার ম্যাথগুলো একটু বড়, যেহেতু রিটার্ন অঙ্ক বড়, কিন্তু এগুলো বাদ দেওয়ার সুযোগ নেই, আপনাকে করতে হবে। যাই হোক, আমরা শুরু করি। প্রশ্ন প্রত্যেকটা টাইপের অঙ্ক করার কিছু ধাঁচ আছে, কিছু অ্যালগোরিদম আছে। তো এই ম্যাথ করার একটা অ্যালগোরিদম আছে, সেটা হলো, আমি একটা ম্যাথ পড়ি তারপর বলতেছি। কোনো পরীক্ষায় বাংলায় 60% এবং গণিতে 50% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, মানে পাশ করছে। যদি উভয় বিষয়ে 40% পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে, উভয় বিষয়ে মোট 60 জন ফেল করলে তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তো প্রশ্নে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। একটা শিক্ষার্থীর সংখ্যা চাইছে, মানে কি জন চাইছে না, যে এত জন। তো প্রশ্নে শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। আপনি একটু খেয়াল করেন যে কোথায় জন বলা আছে, এই প্রশ্নটার একদম A to Z খেয়াল করেন, কোথায় জন বলা আছে, জন। ঠিক আছে, তা প্রশ্নে এখানে জন বলা আছে, আমি একটু হাইলাইট করে দিই। তাহলে প্রশ্নে কোথায় জন আছে সেই জনের দিকে খেয়াল করব। এইখানে জন আছে, এই জনটা কি? উভয় বিষয়ে মোট ফেল করা শিক্ষার্থীর সংখ্যা। প্রশ্নে উভয় বিষয়ে মোট ফেল করা শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে, আপনি উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পার্সেন্টেজ বের করবেন। কি বের করবেন? পার্সেন্টেজ বের করবেন। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আবারও বলছি, প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা কি? উভয় বিষয়ে ফেলের সংখ্যা। আপনি উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ বের করবেন, আগে যেভাবে বের করছেন। উভয় বিষয়ে ফেল বের করতে পারি আমরা সবাই। দেখেন, এক জাতীয় মান দেওয়া আছে, কোনো পরীক্ষায় 60% এবং গণিতে 50% কৃতকার্য, মানে পাস। উভয় বিষয়ে পাস, তার মানে উভয় বিষয়ে ফেল। অর্থাৎ আমি একটু লিখে নেই, আমার এখন উদ্দেশ্য হলো উভয় ফেল বের করা। এটা কিভাবে বুঝলাম যে উভয় বিষয়ে ফেল বের করতে হবে? এই সংখ্যাটা দেখে। এখানে উভয় বিষয়ে ফেলের সংখ্যা দেওয়া আছে, আমি উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ বের করব। শুরু করলাম আগের মতোই একদম ম্যাথ। এটা হলো বাংলা, এটা হলো গণিত। তো উভয় বিষয়ে কত? 40, এই ঘরে 40 হবে। এখন বাংলায় পাশ করছিল 60%, অলরেডি এখানে 40% আছে, তাহলে কত হবে? শুধু বাংলায় পাস, তাহলে 60% থেকে 40% বিয়োগ করলে 20%, এখানে হবে 20%, এখানে কিন্তু 40%। হ্যাঁ, গণিতে 50% পাস করছিল, তাহলে এখানে 50% হওয়ার কথা, অলরেডি 40%। তাহলে কি লিখবো? শুধু গণিতে পাস, তাহলে 50% থেকে 40% বিয়োগ করলে এখানে হবে 10%, লিখলাম 10%। তাহলে এগুলো সব যোগ করলে মোট পাস পাবো 20%, 40%, 10%, তাহলে কত হলো? 70%। অতএব উভয় ফেল। 100% পরীক্ষার্থীর মধ্যে 70% পাস, মানে 30% ফেল। এই পর্যন্ত স্টপ, এই পর্যন্ত স্টপ করে দিলাম। যারা বুঝি নাই, আমি বুঝতে পারতেছি যে এত বড় ম্যাথ বুঝতে অনেকের প্রবলেম হতে পারে, এই জন্য আমি রিপিট করবো বারবার। আপনি প্রশ্নে জন কোথায় আছে সেটা, এই জনটা কি? উভয় বিষয়ে ফেল। প্রশ্নে উভয় বিষয়ে ফেলের সংখ্যা দেওয়া আছে, আপনি উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ বের করছেন। উভয় বিষয়ে 30% ফেল করার মানে হলো প্রতি 100 জনের মধ্যে 30 জন ফেল করবে, তাই না? এই 30% ফেল, এই কথাটার মানে হলো 100-তে 30 জন ফেল করে। তাহলে কি লিখবো? উভয় বিষয়ে 30 জন ফেল করলে মোট শিক্ষার্থী 100। এই লাইনটা থেকে কিন্তু লিখতেছি, এখান থেকে এই লাইনটা আমি লিখতেছি। 30% ফেল মানে হলো উভয় বিষয়ে 30 জন ফেল যখন করে, মোট শিক্ষার্থী তখন 100 থাকে। উভয় বিষয়ে একজন ফেল করলে মোট শিক্ষার্থী 100/30। এই উভয় বিষয়ে 60 যেহেতু দেয়া আছে, মানে আমি আসলে দেখবো যে 30 জন ফেল করে যদি 100 জনের মধ্যে, তাহলে 60 জন ফেল করার জন্য মোট কতজন শিক্ষার্থী দরকার, সেটাই তো আমাদের অ্যান্সার হবে। তো যদি 60কে ভাগ করলে 2, 100, 200 জন হচ্ছে আমাদের অ্যান্সার। 200 জন হবে আমাদের উত্তর। কথা বুঝাতে পারলাম?
যারা বুঝি নেই আমি আবারও রিপিট করছি, এই ম্যাথের শুরুতে আপনাকে এই নিয়মটা মনে রাখতে হবে, প্রশ্নে যে জন দেওয়া থাকে তার পার্সেন্টেজটা বের করতে হয়। প্রশ্নে উভয় বিষয়ে ফেল দেওয়া, আমি নিজে উভয় বিষয় ফেলের একটা পার্সেন্টেজ বের করব। উভয় বিষয়ে 30% ফেল করার মানে হলো 30 জন ফেল করে প্রতি 100 জনের মধ্যে, তাহলে 60 জন ফেল করার জন্য মোট 200 জন শিক্ষার্থী দরকার। এটাই হচ্ছে অ্যান্সার। এই পর্যন্ত যদি বুঝে থাকি বলেন, আমি সামনে যাব। ঠিক আছে, আমি মোট শিক্ষার্থীর আরও 2টা ম্যাথ দেখাবো, সেখানে একটা টেকনিক দেখাই দেবো, বাট এই ম্যাথের জন্য টেকনিকটা প্রপারলি কাজে আসে না, এই জন্য আমি দেখাবো না। আসলে ওই টেকনিকটাই শেখা উচিত যেটা কাজে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? না বুঝলে বলতে পারেন, মানে কোনো লাইন যদি না বোঝেন বলতে পারেন। কোনো প্রবলেম আছে কারো? ওকে, যদি প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারেন। অবশ্যই বেসিকটা শিখবেন, বারবার বলছি। আমাদের কোর্সগুলোতে আমরা চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি বেসিক সমাধানের জন্য। নেক্সট প্রশ্ন, এই 98 এবং হচ্ছে সম্ভবত 99 এবং 98 এবং 99 এই ম্যাথগুলো এক জাতীয়, মানে সমজাতীয়। এখানে আমি বেসিকটাও দেখাবো, সাথে শর্টকাটটাও রাখবো। ক্লিয়ার? কোনো স্কুলে 70% পরীক্ষার্থী গণিতে, 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি 360 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আমরা কি বলছিলাম, জন কোথায় আছে, সেই জনের দিকে খেয়াল করব। এখানে জন আছে, এই জনটা কি? এই জনটা কি? উভয় বিষয়ে পাস। প্রশ্নে উভয় বিষয়ে পাশের সংখ্যা দেওয়া আছে, আপনি উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ বের করবেন। আপনার এই নিয়মটা মনে রাখতে হবে। এই জনটা হলো উভয় বিষয়ে পাস, তাহলে আমার এখন উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ বের করতে হবে। তা উভয় বিষয়ে পাস বের করবো মানে সকল মান ফেলের থাকা উচিত কিনা। দেখেন, এখানে এই প্রশ্নটা এমনিতেই বড়, এর মধ্যে আবার ভেজাল, বড় প্লাস ভেজাল। কেন ভেজাল দেখেন, 70% পরীক্ষার্থী গণিতে পাস, 80% বাংলায় পাস, আবার এখানে ফেল, এক জাতীয় মান দেওয়া নাই। মানে এরা দিকে একটু তাকান, এখানে চাইছে কি উভয় বিষয়ে পাস, মানে উভয় বিষয়ে পাশের সংখ্যা দেওয়া আছে না, তাহলে উভয় বিষয়ে পাস আমি বের করবো। আমি লিখতেছি উভয় বিষয়ে পাস আমি বের করব, তাই না? এখন উভয় বিষয়ে পাস বের করার জন্য সকল মান ফেলের হইতে হবে। এখানে কি সকল মান ফেলের আছে কিনা? সকল মান ফেলের নাই, তাহলে বাড়াইতে হবে। 70% গণিতে পাস করলে 30% ফেল, এটা তো বুঝতে পারতেছি। লিখবো কি, গণিতে ফেল। 100% পরীক্ষার্থীর মধ্যে 70% পাস করলো মানে 30% ফেল করলো, মানে এই লাইন দুটো আমাদের এক্সট্রা করতে হবে, এক জাতীয় বানাইতে হবে। মানে যে ভেজাল ম্যাথ বললাম না সেগুলা। 80% বাংলায় পাস করছে মানে কি 20%, এটা তো মুখে মুখে আমরা হিসাব করতে পারি, এটা লেখাও লাগে না। মানে আপনাকে একটু জাস্ট বুঝে নিতে হবে। আমি উভয় বিষয়ে পাস বের করবো মানে সকল মান ফেলের হইতে হবে। এখন ম্যাথটা পড়ি, কোনো স্কুলে 30% গণিতে ফেল, 20% বাংলায় ফেল, 10% উভয় ফেল। এখন ম্যাথটা সব ফেল হয়ে গেছে, আমার আর করতে অসুবিধা হবে না। তাহলে আমি শুরু করি। এটা গণিত মানে ম্যাথ, এটা হলো বাংলা। যারা বুঝতে পারেন না আমি আবারও রিপিট করছি, প্রথম থেকে রিপিট করছি। উভয় বিষয়ে পাশের সংখ্যা দাস, উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ বের করবো আমি। এখন উভয় বিষয়ে পাশের জন্য সকল মান ফেলের হইতে হবে। প্রশ্নে দেয়া ছিল না, প্রশ্নে 5 দেওয়া ছিল, 5টাকে ফেল বানায় ম্যাথ শুরু করছে। তো উভয় বিষয়টা কত? 10, এখানে বসান। এই ম্যাথের গড়ে 10%, মানে এই ম্যাথের গড়ে 30% ফেল থাকার কথা, অলরেডি 10% আছে, তাহলে এখানে কত হবে? 20। কি লিখবো বলেন তো? 30 থেকে 10 বিয়োগ করব, 30% মাইনাস 10%, তাহলে কত হবে? 20%। এই বাংলার ঘরে 20% ফেল থাকার কথা, ফেল এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, এগুলো বাদ। তাহলে অলরেডি 10%, তাহলে কি লিখবো? শুধু বাংলায় ফেল। কি হবে? 20 থেকে 10 বিয়োগ করলে 10%, এখানে হবে 10%। তাহলে দেখেন, শুধু গণিতে ফেল, উভয় বিষয়ে ফেল, শুধু বাংলায় ফেল, সকল ফেল হয়ে গেছে। মোট ফেল বের করব।
মোট ফেল কত হবে 20, না বুঝলে কোশ্চেন করেন যে ভাই এটা বুঝি নাই, 40। তাহলে উভয় ফেল, উভয় পাঁচটা বের করে ফেলি। 100%-এর মধ্যে 40% ফেল মানে 60% পাস। এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে আমার, স্টপ, এই পর্যন্ত স্টপ। আমার যেটা কাঙ্ক্ষিত মান প্রয়োজন ছিল, অর্থাৎ উভয় বিষয়ে পাস প্রয়োজন ছিল, উভয় বিষয়ে পাসের পার্সেন্টেজ আমার বের করা কমপ্লিট। উভয় বিষয়ে 60% পাস করে, এই কথাটার মানে হলো প্রতি 100 জনের মধ্যে 60 জন পাস করে। তাহলে 60 জন পাস করে প্রতি 100 জনের মধ্যে, সংক্ষেপে লিখলাম 100/60। আমি জাস্ট টেস্ট করে দেখব যে 360 জন পাস করার জন্য মোট শিক্ষার্থী কত দরকার, সেটাই আনসার। 600 আনসার। এটা 32তম বিসিএস লিখিত, 20তম বিসিএস লিখিত সব প্রিলিমিনারি পরীক্ষাতেও আসছে। এটা সম্পূর্ণ আগের মতো, শুধু এই দুটো লাইন এক্সট্রা করছিলাম, অর্থাৎ এক জাতীয় মান দেওয়া ছিল না। এখন এই ম্যাথগুলা বিশেষ করে প্রাইমারি বা নিবন্ধনের প্রিলি পরীক্ষা আসলে একটু শর্টকাটের প্রয়োজন আছে, কারণ এত বড় ম্যাথ তো আর প্রিলি পরীক্ষা আপনি করতে পারবেন না, দেওয়ার সম্ভাবনাটাও কম, তারপরে জেনে রাখাটা ভালো। এখানে একটা টেকনিক আমি একটু দেখানোর চেষ্টা করি শুরু করে। এই বিস্তারিত নিয়মটা না বুঝলে আমাকে বললেন, হ্যাঁ। আমরা একটু টেকনিক দেখাই এখানে। টেকনিকটা হলো মোট শিক্ষার্থী সংখ্যা সমান হলো উভয় বিষয়ে পাস গুণন 100, আর এর নিচে মোট পাস বলতে পারেন, অথবা প্রথম বিষয়ে পাস যোগ দ্বিতীয় পাস, সংক্ষেপে লিখলাম, যোগ উভয় পাস, সংক্ষেপে লিখলাম। মানে উভয় বিষয়ে পাসকে মোট পাস দ্বারা মোট ফেল দিতে হবে, যেহেতু উভয় বিষয়ে পাল উপর লিখছেন ফেল, মোট ফেল। আমি সূত্রটা কেটে লিখি এখানে, উভয় বিষয়ে পাস ভাগ মোট ফেল। এবার ঠিক আছে, তো এটাকে একটু ভেঙে লিখি আমি। টেকনিকটা দরকার নাই আবার আছে, মানে প্রিলি পরীক্ষা কত সময় পাবেন না, আমি সুন্দর করে সাদাই লিখতেছি। যাদের সামনে শীট আছে আমাদের, এটা লিখে দেখবেন, এটা কিন্তু শীটে দেওয়া নাই। মোট ফেল মানে কি, প্রথম বিষয়ে ফেল, প্রথম ফেল, দ্বিতীয় ফেল, উভয় ফেল, হ্যাঁ, এটা টেকনিক, গুণন 100। এবার একটু আমরা করে দেখি যে এই শর্টকাটটা কাজে আসে কিনা, তাই না? এই শর্টকাটটা শুধুমাত্র এই টাইপের অঙ্কের জন্যই ব্যবহার করা যাবে। উভয় বিষয়ে পাস দেওয়া আছে 360। প্রথম বিষয়ে ফেল কত, 70% গণিতে পাস মানে 30% ফেল, তাহলে 30। দ্বিতীয় বিষয়ে ফেল কত, মানে 80% বাংলায় পাস মানে 20% ফেল। উভয় ফেল কত, 10, গুণ হবে 100। তাহলে 360, আর এখানে কত হচ্ছে 60 গুণন 100, 60 আর 10 গুণ করলে 600। এই হলো আপনার টেকনিক। এটা যারা শিক্ষা আমাদের নিবন্ধন ব্যাচের আছেন, আপনারা ফাঁকা জায়গায় লিখে রাখেন, এখানে যে ফাঁকা জায়গা আছে এখানে লিখে রাখেন সবাই, প্রত্যেকটা জায়গায় ফাঁকা পাবেন, কিছু কিছু ফাঁকা জায়গাটা লিখে রাখেন। এই যে এই ফাঁকা জায়গাগুলোতে লিখে রাখেন, এই টেকনিকটা দেয়া নাই, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ক্লাসে করানোর জন্য রেখে দেয় আমরা, সবটা সেটা দিয়ে দিলে তো কাজ হয়ে যাবে। মোট শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য এই 98, 99 এই টাইপের ম্যাথের জন্য করা যাবে, এটা লিখে রাখেন। লেখা হইলে আমাকে বলেন, আমি আরেকটা ম্যাথ আপনাদের দেখাই দিই। দ্রুত বলেন। লিখছেন? ওকে। এই সূত্রের সাহায্যে, যেমন এই প্রশ্নটা লিখিত নিয়মগুলো আগের মতোই করে নেবেন, আমি সূত্রের সাহায্যে দেখাবো। এটা প্রাইমারিতে আসছিল 19 সালে। এখন প্রাইমারিতে একটা ম্যাথ আসলে তখন এই সূত্রের সাহায্যে করাটাই বেটার, কারণ এত সময় পরীক্ষা হলে পাবেন না, তো আমরা শর্টকাটে করে ফেলবো। উপরে কি হয়, উভয়, আমি লিখে ফেলি, উভয় পাশ, ওই পাশের সংখ্যা বলতে পারেন, গুণন হলো 100, আর নিচে কি, প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, উভয় ফেল। উভয় বিষয়ে পাশের সংখ্যা দেওয়া আছে কত, 300। প্রথম বিষয়ে ফেল কি দেওয়া আছে না, 70% ইংরেজিতে পাস করছে, তার মানে 30% ফেল করছে। 80% বাংলায় পাস মানে 20% ফেল করছে।
উভয় পাশ কত 10, গুণ কত 100। এই ম্যাথটা হুবহু আগের মতো, মানে আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে ডিফারেন্স কি জানেন? এখানে 360 আছে আর এখানে 300 আছে, আর সব কিছু আগের মতো। শূন্য শূন্য কাটা, 5 ছক 30, তাহলে 5 100 500 জন হচ্ছে আমাদের উত্তর। এই সূত্রটা কিন্তু কাজে আসতে পারে আপনার, লিখে রাখেন সবাই। আর বেসিক নেমে করলে ও আগের মতো করবেন। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা, আপনাদের পাস ফেলের আরো 2 থেকে 3টা অঙ্ক দেখাবো, আমাদের আরো বেশ কিছু অঙ্ক বাকি আছে। বুঝতে পারছি কিনা? আসলে না বুঝতে পারলে কিন্তু ক্লাসের কোনো সার্থকতা নেই। যথাসাধ্য চেষ্টা করতেছি বোঝানোর জন্য, বাকিটা আল্লাহ ভরসা। আমি সামনে যাবো কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। যাবো সামনে, ওকে। এবার একটা ম্যাথ দেখাবো, এই টাইপেরই কিন্তু একটু ব্যতিক্রম, মানে উভয় বিষয়ে ফেলের সংখ্যাটা শূন্য থাকে এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে, যেমন প্রাইমারিতে এসেছিল। কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী গণিতে, 90% পরীক্ষার্থী বাংলায় পাস করছে, উভয় বিষয়ে ফেল কেউ করে নাই। বাহ। উভয় বিষয়ে পাস করেছে 350 জন। ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ছিল? এই ম্যাথটা হুবহু আগের মতোই, কিন্তু সমস্যাটা হলো যে ওই বিষয়ে কেউ ফেল করে নাই, মানে 0%। যাই হোক, আমরা সবসময় পরীক্ষার্থীর সংখ্যা যখন বের করব, প্রশ্নের জনের দিকে তাকাবো। জন কি আছে? 350 জন আপনার পাস করছে, তাই না? তাহলে উভয় বিষয়ে পাস। এখন আমার উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ লাগবে। উভয় বিষয়ে পাশের কি লাগবে? পার্সেন্টেজ লাগবে। শুরু করি। তো এটা বৈচিত্র্যের মাধ্যমে বোঝানো যাবে, সমস্যা নেই। উভয় বিষয়ে কেউ ফেল করে নাই, তার মানে এটা 0%। আর আমি উভয় বিষয়ে পাস বের করব, মানে সকল মান ফেলের থাকতে হবে, কিন্তু সকল মান কিন্তু ফেলের নাই। প্রশ্নে 80% গণিতে পাস, 90% বাংলায় পাস, তাহলে এটা বের করতে পারি। 80% যদি গণিতে পাস করে, ফেল কত? গণিতে ফেল 100 থেকে 80 বিয়োগ করেন 20। এবার বাংলা 100 জন পরীক্ষার্থীর মধ্যে 90% পাস করছে, মানে 10% ফেল। 100% মাইনাস 90%, তার মানে 10%। এই 80% 90% এগুলো ব্যবহার করা যাবে না, কারণ আমি পাস বের করবো মানে সকল মান ফেলে বানাইছি। এবার এই গণিতের ঘরে 20% থাকার কথা, 0%, তাহলে কি লিখতে পারেন? শুধু গণিতে ফেল। এই লাইনটা না করলেও হইতো, মানে উভয় বিষয়ে যেহেতু কেউ ফেল করে না, তাহলে এগুলো না করলেও হয়। সরাসরি আপনি এই 20 আর 10 যোগ করে দিলে হয়ে যাইতো ম্যাথটা। তারপরও ভাঙে ভেঙে যেভাবে বুঝে এসছে সব ম্যাথ একভাবেই করাই দিই, শুধু গণিতে ফেল। তো এই গণিতের ঘরে 20% ফেল থাকার কথা, 20% থেকে 0% বিয়োগ করেন, 20%ই হবে। না করলেও হইতো, যাই হোক করে ফেলি তাও। এটা কার? বাংলা। তাহলে বাংলায় ফেল করছে 10, তাহলে লেখেন শুধু বাংলায় ফেল। তাহলে 10 থেকে 0% বিয়োগ করলে 10%। এখন এগুলো সব যোগ করলে মোট ফেল 20%, 0%, 10%, তাহলে 30%। এখন একটা ক্লাসে 100%-এর মধ্যে 30% ফেল করছে, মানে পাস কত? উভয় পাস। 100% থেকে 30% বিয়োগ করে 70%। কমপ্লিট। এই পর্যন্ত স্টপ। 70% পাস করার মানে হলো প্রতি 100-তে 70 জন পাস করে, তাহলে কি লিখবো? 70 জন পাস করে প্রতি 100-তে, তাহলে একজন পাস করে প্রতি 100 ভাগ 70, অতএব 350। এটা কিন্তু হুবহু আগের মতোই, জাস্ট শূন্য দিয়েই করতেছি একটা। 0 0 কাটা, 5 7 35, 5 100 500। আগের মতোই কিন্তু অঙ্ক, জাস্ট এখানে 0% ছিল। হুবহু আগের মতো, হুবহু আগের মতো অঙ্ক। না বুঝলে বলতে পারেন, আমাকে বলতে পারেন, না বুঝলে কোনো সমস্যা নাই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা?
ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত শেষ। এবার ছোট দুইটা অঙ্ক করাবো, তারপর আরো কিছু একটা দিয়ে একটা অঙ্ক করে শেষ করে দিব। আমাদের খুব বেশি প্রশ্ন বাকি নেই। মাঝে মাঝে এরকম প্রশ্ন দেয়া থাকে, একটি পরীক্ষায় পাস নম্বর 42%। আদিব, আচ্ছা একজন আগের কোশ্চেনটা বুঝতে পারেন না, আমি একটু রিপিট করে আসি। মানে আপনার এই 100 নাম্বার যে কোশ্চেনটা 100, এটা হুবহু আগের মতো, শুধু এখানে উভয় বিষয়ে কেউ ফেল করে না, তার মানে উভয় বিষয়ে ফেলের সংখ্যা 0%। সব কিছু আগের মতো। উভয় বিষয়ে পাশের সংখ্যা দেয়া আছে, উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ লাগবে, এটা আপনাকে বুঝতে হবে। এখন আমি উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ বের করবো, সকল মান ফেলের হইতে হবে, কিন্তু প্রশ্নে 5 দেওয়া ছিল, 5টাকে ফেল বানাইলাম, 5টাকে ফেল, এবার সব আগের মতো করলাম। ওকে, তো এইবারটা করি। একটি পরীক্ষায় পাস নম্বর 42%। আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায়, 35 নম্বর কম পেয়ে ফেল করলো। মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো, আপনারা একটু আমাকে বলবেন সবাই, যে আপনি যদি আদিব হন, আপনি একটা পরীক্ষায় 133 নম্বর পাইছেন, আর 35 নম্বর পাইলে আপনি পাস করতেন, আর 35 নম্বর কম পাই আপনি ফেল করছেন, তাহলে ওই পরীক্ষায় পাস নম্বর কত? এটা শর্টকাটে হবে না, আমি শর্টকাটে হলে তো দেখাইতাম। আমি যেটা বলছি যে ওই দুইটা কোশ্চেনের জন্য শর্টকাট, এটা শর্টকাট তাহলে কিন্তু আমি দেখাইতাম। এই জন্য আমি সবগুলো ম্যাথে বিস্তারিত নিয়মে করাইছি। মানে এই শর্টকাটটা স্পেসিফিক কিছু ম্যাথের জন্য কাজে লাগে, ওই শুধু ওই টাইপের অঙ্কে যেখানে উভয় বিষয়ে ফেলের সংখ্যা দেওয়া থাকবে, মানে আগের দুইটা ম্যাথে। বুঝতে পারছি? যাই হোক, আমাদের এই আপনারা কোশ্চেনের একটা জবাব দেন, সেটা হলো 133 নম্বর পাইছেন আপনি, আর 35 নম্বর কম পাই আপনি ফেল করছেন, তাহলে ওই পরীক্ষায় পাস নম্বর কত, এটা বলতে পারবেন না? ধরেন একটা পরীক্ষায় আপনি 30 পাইছেন, আর 3 নম্বর পাইলে আপনি পাস করতেন, তাহলে পাস নম্বর কত? 33। তাহলে সেম ভাবে এটা বলতে পারতেছেন না কেন কেউ? মানে একটা পরীক্ষায় আপনি 133 পাইছেন, আর 35-এর জন্য আপনি ফেল করছেন, তার মানে আর 35 পাইলে আপনি পাস করতেন, তাহলে পাস নম্বর কত? আল্লাহ, কেউ পারতেছে না। মানে আমি তো 133 পাইছি, আরো যদি 35 পাইতাম তাইলে আমি পাস করতাম, এই 35 কম পার কারণে আমি ফেল করছি, তাহলে 133 আর 35 যোগ করলেই তো হচ্ছে 168 পাস নম্বর। এটা বুঝছি কিনা না বুঝলে কিন্তু ম্যাথ বোঝা যাবে না। এটা যদি আপনার মাথায় না আসে, আপনি একটা পরীক্ষায় 30 পাইছেন, আর 3 নম্বর কম পাই আপনি ফেল করছেন, তার মানে ওই 30 আর 3 পাইলে 33 নম্বর আপনার পাস ছিল। এবার আমরা এই লাইনটা ব্যবহার করবো, পাস নম্বর 42%। এই কথাটার মানে হলো প্রতি 100-তে 42 পাইলে পাস, তাহলে পাস নম্বর 42 হলে মোট নম্বর 100। 42% মানে হলো 100-তে 42 পাইতে হবে। পাস নম্বর 168। এবার যদি কাটাকাটি করি, 4 42 সম্ভবত 168, 4 দোকানে 8, 4 4 16, 42 দুটাকে ভাগ করলে হবে 4, 4 100 400। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, সেটা আরেকটা দেয়া আছে, সেটা আরো একটি প্রশ্ন দেয়া আছে, করে নেবেন। এই ম্যাথটা বুঝতে পারছি? একশো 50 জন লোকের মধ্যে, এই ম্যাথটা খুব ছোট বাট ইম্পর্টেন্ট, 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ে প্রত্যেকের 2 ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন? এই লাইনে এখানে একটা লাইন দেওয়া আছে, এখান থেকে একটা কনসেপ্ট আমাদের নিতে হবে। প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, তার মানে হলো যে প্রথমে যেহেতু বলছিল যে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে, তার মানে বাকি লোক অবশ্যই বাংলায় কথা বলে। বাকি লোক তো আর বোবা না, মানে তারা তো আর কথা বলতে পারে না, ব্যাপারটা এরকম না। মানে আবারও রিপিট করছি আমি আমার কনসেপ্টটা, প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। এর মানেটা কি? এই প্রথম লাইনে কি বলছিল? 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে। তো এই 35 জন ইংরেজিতে কথা বলে, মানে বাকিরা কি করে? বাকি 15 জন কি করে? বাংলায় কথা বলে। তাহলে কি লিখতে পারেন? শুধু
বাংলায় কথা বলে। এই ম্যাথটা একদম ইজি। মানে 50 জন লোকের মধ্যে 35 জন আপনার ইংরেজিতে কথা বলতেছে, তার মানে বাকি 15 জন বাংলায় কথা বল। এখানে বাংলা 15 জন পাইলাম, এখন এই 15 কিন্তু অপশনে দাগানো যাবে না। কারণ কি বলেন তো? পরে বলছে কি 25 জন ইংরেজি ও বাংলা উভয় কথা বলতে পারে। তাহলে শুধু বাংলায় তো 15 জন কথা বলতেছে, আর এমন কিছু শিক্ষার্থী আছে যারা বাংলায় পারে ইংরেজিতে পারে, এখানে 25। তাহলে এই 25 জন তো বাংলায় পারতেছে, তাহলে এখানে পাইলাম 15 আর এখানে পাইলাম 25। তাহলে মোট আমার তো বাংলায় মোট কতজন কথা বলতে পারে সেটা আমরা বের করব। তাহলে মোট 2 লাইনের অঙ্ক কথা বলে, তাহলে কি হবে? এই 15 জন তো স্পেসিফিক শুধু বাংলায় পারে, আর এই 25 জন বাংলা ইংলিশে পারে, তার মানে এটা তো বাংলায় পারতেছে, তাহলে এই 25 যোগ করেন। তাহলে দেখেন অপশনে কিন্তু আপনার 40 ছিল, 15 ছিল, অনেকে ভুলে দ্রুত করতে যায় 15 দেখাবে, কিন্তু অ্যান্সার কিন্তু 40 হবে। আমি প্রথম থেকে রিপিট করছি, এই ম্যাথটা খুব সহজ কিন্তু অনেকেই বুঝতে পারে না। আমার মোট বাংলা লাগবে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে, তার মানে বাকি 15 জন বাংলায় কথা। এখানে 15 জন পাইছি, আর এই 25 জন আছে যারা বাংলায় পারে ইংরেজিতে পারে, তাহলে এটা তো বাংলায় পারতেছে, তাহলে এই 25 জন ইনক্লুড হবে, মোট 40 হবে। বুঝতে পারছি? এটা বুঝতে পারছি কিনা একটু জানান তো। আজকে সে নিবন্ধন ব্যাচে 8টার ক্লাস 8:30, 8:45 বাজায় দিছি। ক্লাস আসলে খুবই কষ্ট হয়ে গেছিল আজকে, ভেবেছিলাম ক্লাস নিতেই পারবো না, তাও চেষ্টা করলাম যতটুকু সম্ভব নেওয়ার জন্য। বুঝতে পারছে কিনা বলেন? পিতাপুত্রের ক্লাস নিব, কিন্তু ক্লাসে মেন কথা আমাদের পেজে একটু প্রবলেম চলতেছে, অর্থাৎ 3 মাসের রেস্ট্রিকশনে আছে, কারো কাছে পোস্ট পৌঁছায় না, যার কারণে উপস্থিতি কম, ক্লাস নিতে ভালো লাগে না, এই আর কি। মানে যারা শুধু রেগুলার আমাদের ভিডিও দেখে তাদের কাছেই পোস্ট যায়, আর কারো কাছে যাবে না। বিভিন্ন স্ট্রাইক আসার কারণে পেজ বর্তমানে 3 মাসের সাসপেন্ড অবস্থায় আছে। ওকে, এরপর একটা অঙ্ক দেখাবো, নির্বাচন সংক্রান্ত সমস্যা। আমি একটা ম্যাথ দেখাই দিব, আচ্ছা একজন বুঝতে পারে না, এই যে দেখেন, আমি মানে এই ম্যাথটা কিন্তু খুবই ছোট, কিন্তু অনেকেরই বুঝতে অসুবিধা হয়। আমি আর একবার বুঝাই। টোটাল একটা জায়গায় 50 জন লোক আছে, এদের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে। আমার ম্যাথে চাইছে যে বাংলায় কতজন কথা বলতে পারে। তা আরেকটা লাইন বলা আছে, প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারবেন। তা 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে, এই লাইনটা খেয়াল করেন। তাহলে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বললে বাকি 15 জন কি করে? তারা তো আর বোবা না, তারা 15 জন বাংলায় কথা বলে। তাহলে এখানে 15 জন বাংলা পাইলেন। আর এমন কিছু লোক আছে যারা বাংলায় কথা বলে ইংরেজিতেও কথা বলে, এরকম লোক 25। তাহলে এই 25 জন বাংলায় কথা বলতে পারে কি পারে না? পারে। তাহলে এখানে 25 জন বাংলায় কথা বলতে পারতেছে, আর আগে নর্মালি শুধু বাংলায় পারতেছে 15 জন। তাহলে 15 আর 25 যোগ করলে 40 জন মোট বাংলায় করতেছে। কথা বুঝাইতে পারছি? মানে শুধু বাংলায় পারে 15 জন, আর বাংলা ইংরেজিতে পারে 25 জন। তাহলে আমার তো মোট বাংলা লাগবে। তাহলে শুধু বাংলা 15 জন, আর এখানে উভয় যে বাংলাটা উভয়ের মধ্যে পড়তেছে। মানে এমন কিছু লোক আছে যারা ইংরেজিতেও পারে বাংলায় পারে, তারা বাংলায় তো পারে, বাংলা এখানেও 25 আর এখানে 15, মোট 40। কিছু কিছু ম্যাথ একটু ট্রিকি থাকে। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার ছিল? আমি ম্যাথে আগে যাব না, আপনাদের কাছে একটা কোশ্চেন করব। এই ম্যাথের ভিতরে মানে এই নির্বাচনে কয়জন প্রার্থী ছিল, এটা আপনারা একটু আমাকে বলেন। আমি ম্যাথে এখন যাব না, ম্যাথে পরে যাব। আপনারা একটু বলবেন যে এই প্রশ্নটার ভিতরে কয়জন প্রার্থী ছিল? কেউ কথা বলতেছে না, ব্যাপার কি? কেউ পারবেন না? না, আপনারা প্রার্থী কজন পারবেন? আপনাদের তো এখন শাস্তি হওয়া উচিত। একজন লিখছেন যে 25 জনের মধ্যে ইংলিশ ছিল, সেই ম্যাথ কই রাখলাম? আমার ইংলিশ ছিল, তারা ইংলিশে তো পারতে পারবেন। আপনি একটা ভাষায় কেন 2 ভাষায় কথা বলতে পারেন না? অনেকে হিন্দি পারে, তো ইংরেজিতে পারেন, সেটা তো সমস্যা নেই। আপনি বাংলায় পারেন কিনা সেটা দেখে প্রকাশ করবেন। আমার তো ইংরেজি নিয়ে তো মাথা ব্যথা দরকার নেই। এই 25 জন তারা দোভাষী, এরা বাংলায় পারে ইংরেজিতে পারে, তাহলে এই বাংলায় তো পারতেছে,
বাংলায় কথা বলতে পারে কি পারে না, ইংরেজিতে পারে মানে বাংলায় পারতেছে এখানে, তাহলে এই বাংলায় পারতেছে বিধে একে কাউন্ট করা লাগবে। 2 জন প্রার্থী ছিল, এটা এতক্ষণ লাগে বলতে। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা। এর মানে হলো এই কথাটা দ্বারা বোঝাইছে যে এখানে 2 জন প্রার্থী ছিল, একজন পরাজিত হয়েছে, একজন নির্বাচিত হয়েছে। তো আমাদের তো ভোটার সংখ্যা লাগবে, প্রশ্নে একটা ভোটার সংখ্যা দেওয়া আছে 10,000 ভোট। এটা কি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা এত ভোট বেশি পাইছে মানে কি 2 জন ভোটারের পার্থক্য 10,000। প্রশ্নে যেহেতু ভোটের পার্থক্য দেওয়া আছে, আমি ভোটের পার্সেন্টেজের পার্থক্য বের করবো। তাহলে যে ব্যক্তি হইল সে পাইল 55%, তাহলে পরাজিত প্রার্থী ভোট পায় কত? পরাজিত প্রার্থী পায় 100% ভোটের মধ্যে যে ব্যক্তিটা নির্বাচিত হয়েছে সে যদি 55% পায়, তার মানে বাকি 45% যে হইতে পারে না সে পাইছে। আবার রিপিট করি কথাটা, যে নির্বাচিত হইল সে 55% পাইলো, মানে যে নির্বাচিত হইল না মানে পরাজিত সে 45% পাইলো। এখন ভোটের ব্যবধান কত? একজন পাইছে 55%, একজন পাইছে 45%, তার মানে ভোটের ব্যবধান 10%। এই ভোটের ব্যবধান 10, এই কথাটার মানে হলো প্রতি 100-তে 10 জন ব্যবধান থাকে, তাই না? তাহলে 10 ব্যবধান হয় প্রতি 100-তে, তাহলে 10 ভাগ। আপনি জাস্ট টেস্ট করে দেখবেন, যে 10,000 ভোট বেশি পাওয়ার মানে ব্যবধান মানে তো বেশি, তাহলে 10,000 ব্যবধান হওয়ার জন্য কতজন ভোটার দরকার? এই তো ম্যাথ হয়ে গেছে। একটা শূন্য কাটা দেন, তার মানে একটা শূন্য এখানে বাড়বে। 1 লাখ, হ্যাঁ 1 লাখ ভোটার ছিল। বুঝতে পারছি? যারা বুঝি নাই আমি প্রথম থেকে রিপিট করি, খুব সহজ ম্যাথ। প্রার্থী ছিল 2 জন, একজন 55% পাইছে আর একজন 45% পাইছে, ভোটের ব্যবধান 10%। 10% মানে প্রতি 100-তে 10 জন ব্যবধান হবে, তাহলে 100-তে 10 জন ব্যবধানের জন্য মোট ভোটার 100, 10,000 ব্যবধানের জন্য মোট ভোটার হলো কত? মোট ভোটার হচ্ছে আপনার 1 লক্ষ। বুঝছে কিনা? এই প্রশ্নটা না বুঝলে আমাকে বলতে পারেন। তাহলে শতকরার 105টা অঙ্ক করানো হয়েছে, শতকরার 4টা ক্লাস শুধু নিবন্ধন ব্যাচে নিছি, ঠিক আছে? বহু ক্লাস নেওয়া হয়ে গেছে, আরো লাগবে। মেইন কথা হলো শুধু বুং বাং দিয়ে গেলে তো আর হবে না, ভালো করে সবই পড়াইতে হবে। 20-30টা ক্লাসে তো আর ম্যাথ কোর্স শেষ করা যাবে না। চাইলে শেষ করা যায়, কিন্তু সেটা বাকিযোগ্য হয়ে যেতে পারে। কিন্তু আসলে দোষ নাই, টিচারদেরও দোষ নাই, কারণ স্টুডেন্টরা তো এত ম্যাথ চায় না, উপস্থিতি কম। পেইড ব্যাচে 200 জন শিক্ষার্থী, ক্লাস করে 50 জন, বাকিরা ঘুমায় গেছে। ওকে, যারা ক্লাসে ছিলেন ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা পেইড ব্যাচের বাইরে আছেন, চেষ্টা করেছে যতটুকু সম্ভব, মানে আরেকটু জোরে জোরে কথা বলে আরেকটু ভালো করে বোঝানো হয়তো বা যেত, কিন্তু মাথাটা এমন পরিমাণ ব্যথা যে কথা জোরে বললে মাথায় লাগতেছে, যার কারণে পারতেছি না। তো শতকরা শেষ করলাম, গড় শেষ করলাম। পাটিগণিতের টপিক বাকি আছে সুদ, কষা, লাভ, ক্ষতি, বয়স, অনুপাত। বীজগণিতের বাকি আছে সমীকরণ আর জ্যামিতি। মোটামুটি আমাদের ইচ্ছা মার্চের 15 তারিখ পরীক্ষা, মার্চের 7 থেকে 8 তারিখের মধ্যে কোর্স ক্লোজ করে দিব। ওকে, তো সকলে ভালো থাকবেন। যারা একদমই বেসিক থেকে গণিত শিখতে চান, আগামী 21 তারিখ থেকে কিন্তু আমাদের ব্যাচ শুরু হবে, আর অল্প কিছুদিন বাকি আছে। আপনি ভর্তি হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে এই বইটা পেয়ে যাবেন। 1020 টাকায় 5 মাস লাইভ ক্লাস করবেন, আজীবন ক্লাস রেকর্ড থাকবে, চাইলে অন্য ব্যাচেও ক্লাস করা যাবে। সকল সুযোগ 1020 টাকার বিনিময়ে। এই পূর্ণাঙ্গ বইটা আপনাকে কুরিয়ারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, কুরিয়ার খরচ আমাদের। সূচিপত্র, বিসিএস পিলির সিলেবাস, অঙ্ক কাকে বলে সেখান থেকে আমাদের শুরু হবে। একক দশকও শেখাই দিব বেসিক ম্যাথের কোর্সে। মূলদ অমূলদ, এই একটা পার্থক্য যদি বোঝেন, মূলদ অমূলদ শেষ, 1 পেজে মূলদ অমূলদ শেষ। এই যে কোনো কিচ্ছু লাগবে না। আপনারা করেন কি, মূলদ পড়েন একবার, অমূলদ পড়েন আর একবার, কিন্তু এইভাবে হবে না। আপনার মূলদ অমূলদ পার্থক্য আকারে পড়তে হবে। আমি কিন্তু ক্লাস নিয়েছিলাম আগে। তো যাই হোক, এই শীতের চেষ্টা করছি
নিত্য নতুন টেকনিক বা ব্যবসা নিয়ে আসতেছি, চেষ্টা করছি বেসিক সহ শেখানোর জন্য। এখানে বেসিক নিয়ম দেওয়া আছে, সাথে এমসিকিউ পরীক্ষার টেকনিকে কিভাবে করবেন দেয়া আছে। গড়ের অঙ্ক বহু টাইপ ভিত্তিক দেওয়া আছে, সব টাইপ ভিত্তিক অঙ্ক, আমাদের প্রশ্ন মানে টাইপ ভিত্তিক। বেসিক সাথে আবার টেকনিক বক্সে দেওয়া আছে। তো শীটটা, পূর্ণাঙ্গ শীটটা পাবেন আপনারা লাভ ক্ষতির টেকনিক প্লাস বেসিক। লাভ ক্ষতির প্রত্যেকটা অঙ্কের মনে হয় বেসিক প্লাস টেকনিক দেওয়া আছে, সাথে টেকনিক। কেন অনেকেই লাভ ক্ষতি বুঝতে পারে না। তো যাই হোক, আর শীটের বিষয় আর কি দেখাবো, বীজগণিত, জ্যামিতি, চিত্র সহকারে দেওয়া আছে, ত্রিভুজের চিত্র সব কিছুই দেওয়া আছে, বিভিন্ন অনুসিদ্ধান্ত, ম্যাথ সবই আছে মোটামুটি। বৃত্তের চিত্র মানে মোটামুটি একদম বলতে পারেন পূর্ণাঙ্গ একটা বই। এই যে ত্রিকোণমিতির সূত্রগুলা, মানগুলা, নিবন্ধনে কি কি প্রশ্ন আসে, আবার নিবন্ধনের জন্য কি পড়বেন কিন্তু সাইডে লেখা থাকে। এই দেখেন লিখে দিছি, শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরকম কিছু কিছু টাইপের লেখা থাকবে। যাই হোক, এই শীটটা পাবেন যারা ভর্তি হবেন। ভর্তির বিষয় এখানে বিস্তারিত দেয়া আছে, অর্থাৎ এইখানে সকল তথ্য দেওয়া আছে, যে কি কি বার ক্লাস হবে, কখন ক্লাস হবে, কিভাবে ভর্তি হবেন সব দেওয়া আছে। সকলে ভালো থাকেন, কথা না বাড়াই, আর আমাদের সাথে থাকেন। এই শীটটা আসলে কোর্সের বাইরে দেওয়া হয়নি, এটা কোর্সের শীট, হ্যাঁ, আলাদা করে দেওয়া হয় না। কারণটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন যেগুলো হোমওয়ার্ক দেওয়া থাকে, বা একটা কোর্সের বই কিন্তু আলাদা করে আপনি কিনেও ভালো করতে পারবেন না। মেন কথাটা হচ্ছে এটা আপনি ভর্তি হলে এই হোমওয়ার্ক এগুলো তো আপনি পাবেন না। কিছু কিছু ম্যাথ যেগুলো শুধু কোশ্চেন দেওয়া, অ্যান্সার নাই। দেখ, মেন কথা হলো এই শীটটা কোর্সের বাইরে আমরা বিক্রি করি না। এটা ওই 100 জন স্টুডেন্ট ভর্তি হলে 100 কপি প্রিন্ট করা হয়, মানে স্টুডেন্ট ভর্তির উপর ডিপেন্ড করে আমরা প্রিন্ট করি, এই আর কি, অর্ডার করি। যাই হোক, এটা আপনারা কোর্সে ভর্তি হলে পাবেন। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অনেক কষ্ট দিলাম আপনাদের, শুভরাত্রি। আর যারা ভর্তি হবেন আমার সাথে যে কোনো বিষয় জানার জন্য এই নাম্বারে সরাসরি কথা বলতে পারেন, কথা বলে ভর্তি হওয়াই ভালো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস করলেও হবে।